মাইকেল মধুসূদন দত্ত নামটা শুনলেই বাংলা সাহিত্যে একটা বিশাল পরিবর্তনের ছবি ভেসে ওঠে, তাই না? ঠিক তাই। আজ আমরা মূলত ওনার সাহিত্যকর্ম নিয়েই কথা বলবো। কিভাবে তিনি বাংলা লেখাকে একটা নতুন পথে নিয়ে গেলেন। হ্যাঁ, উনি শুধু কবি বা নাট্যকার ছিলেন না কিন্তু। না, একদমই না। আধুনিক বাংলা সাহিত্যের নানা দিকের বলতে গেলে পথিকৃৎ। যশোর জেলার সাগরদাড়িতে জন্ম, আর দেখুন কি বিশাল তার কাজ। সত্যি বলতে ওনার পুরো জীবনটাই ছিল একটু অন্যরকম, স্রোতের বিপরীতে চলার মতো। যেমন ধরুন, ওই যে খ্রিস্টধর্ম গ্রহণ করে মাইকেল নাম নিলেন। হ্যাঁ, বা ধরুন সাহিত্যের যে বাধাগত ছিল সেটাকে ভেঙে দিলেন। এখানেই তো তিনি আলাদা। অনেকে তো ওনাকে প্রথম বিদ্রোহী কবিও বলেন। তবে এই বিদ্রোহটা ছিল লেখার ধরন, আঙ্গিক নিয়ে, রাজনীতির বিদ্রোহ নয় কিন্তু। আচ্ছা, শুরুতে তো উনি ইংরেজি সাহিত্যের দিকেই বেশ ঝুঁকেছিলেন। হ্যাঁ, দ্য ক্যাপটিভ লেডি বা ভিশনস অব দ্য পাস্ট এসব তো ইংরেজিতেই লেখা। মাদ্রাসে থাকার সময় একটা ছদ্মনামেও লিখতেন না, টিমোথি পেন পোয়েম। ঠিক, টিমোথি পেন পোয়েম। কিন্তু আসল ব্যাপারটা ঘটল যখন উনি বাংলা সাহিত্যে এলেন। হ্যাঁ, সেইখানেই তো মূল পরিবর্তনটা আনলেন। একেবারে। যেমন ধরুন ওই অমিত্রাক্ষর ছন্দের কথা, মানে লাইনের শেষে মিল নেই, কিন্তু ভেতরে একটা ছন্দ আছে। ভাবা যায়, তিলোত্তমা সম্ভব কাব্যে প্রথম ব্যবহার করলেন। ঠিক, এটা বাংলা কবিতাকে যেন একটা নতুন স্বাধীনতা এনে দিল। পরে পদ্মাবতী নাটকেও এটা ব্যবহার করেছেন। আর সনেট, সেটাও তো বাংলা সাহিত্য ওনারই হাত ধরে এলো। একদম, ইতালির কবি পেত্রার্কের অনুকরণে 14 লাইনের কবিতা। বিখ্যাত বঙ্গভাষা কবিতাটা, ওটাই তো প্রথম বাংলা সনেট ছিল। আগে নাম ছিল কবি মাতৃভাষা। হ্যাঁ, পরে তো চতুর্দশপদী কবিতাবলী বেরোলো 1866 সালে। তাতে প্রায় 102টা সনেট ছিল। আর ওই সনেটগুলোতে ওনার দেশের প্রতি টানটা খুব বোঝা যায়। খুবই স্পষ্ট। এবার নাটকের কথায় যদি আসি। হ্যাঁ, নাটকগুলোও তো খুব গুরুত্বপূর্ণ। শর্মিষ্ঠা 1859। হ্যাঁ, ওটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। মহাভারতের গল্প, কিন্তু লেখার স্টাইলটা ছিল পশ্চিমী নাটকের মতো। বেশ আধুনিক। এরপরই এলো পদ্মাবতী 1860 সালে। এটা আবার প্রথম সফল কমেডি নাটক। গ্রিক পুরাণের একটা গল্পের ছায়া আছে বলছিলেন না? হ্যাঁ, অ্যাপল অফ ডিসকর্ড, কিন্তু লেখাটা মৌলিক। আর এই নাটকের সংলাপেই উনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। দারুণ। আর প্রথম সার্থক ট্র্যাজেডি, সেটা কৃষ্ণকুমারী 1861 সালে। এটাই তো প্রথম ঐতিহাসিক নাটকও। হ্যাঁ, টডের রাজস্থান থেকে গল্পটা নেওয়া। রাজকুমারী কৃষ্ণার আত্মত্যাগের একটা করুণ কাহিনী। তার মানে নাটক লেখার ক্ষেত্রেও কমেডি, ট্র্যাজেডি, ঐতিহাসিক সব দিকেই তিনি পথ দেখালেন। ঠিক। আর মহাকাব্য, মেঘনাদবধ কাব্য, ওটা তো একটা মাইল ফলক। অবশ্যই। 1861 সালে লেখা বাংলা সাহিত্যের প্রথম এবং অনেকেই বলেন শ্রেষ্ঠ সার্থক মহাকাব্য। রামায়ণের গল্প, কিন্তু এখানে মূল চরিত্র বা নায়ক কিন্তু রাম নন, বরং রাবণকে একটা ট্র্যাজিক হিরো হিসেবে দেখানো হয়েছে। তার কষ্ট, তার হাহাকার। একদম। বাল্মীকি বা মিল্টনের প্রভাব থাকলেও মধুসূদনের এই রাবণ বাংলা সাহিত্যে একেবারে নতুন। শুরুতে বীর রসের কথা বললেও আসলে করুণ রসটাই প্রধান হয়ে উঠেছে। 9টা স্বর্গে ভাগ করা, তাই না? হ্যাঁ, 9টা স্বর্গে। এরপরেই ধরুন বীরাঙ্গনা কাব্য 1862। ওটা তো আবার বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। পৌরাণিক নারীরা চিঠি লিখছেন তাদের প্রেমিক বা স্বামীদের। ঠিক, ইতালীয় কবি ওভিদের হেরয়েডসের আদলে লেখা। আবার ব্রজাঙ্গানা কাব্যে রাধা কৃষ্ণের প্রেমকে আনলেন আধুনিক আঙ্গিকে। এমনকি হোমারের ইলিয়াডের গদ্য অনুবাদেও হাত দিয়েছিলেন, যদিও শেষ হয়নি। হ্যাঁ, হেক্টর বধ নামে, সেটাও একটা চেষ্টা ছিল। আর ওনার প্রহসন দুটো, সেগুলোর কথাও তো বলা দরকার। অবশ্যই। বুড়ো শালিকের ঘাড়ের রো আর একেই কি বলে সভ্যতা, দুটোই 1860 সালের। প্রথমটারতে তো সমাজের ভণ্ড ধার্মিকদের ব্যঙ্গ করেছেন ভক্তপ্রসাদ বাবু। হ্যাঁ, ভণ্ড জমিদার ভক্তপ্রসাদ। আর দ্বিতীয় চাতে একেই কি বলে সভ্যতাতে তখনকার নব্য ইংরেজি শিক্ষিত বাবুদের, মানে ইয়াং বেঙ্গলদের বাড়াবাড়ি, উচ্ছৃঙ্খলতা নিয়ে ব্যঙ্গ। নবকুমার চরিত্রটা মানে সামাজিক ভণ্ডামি, নব্য শিক্ষিতদের চালচলন, এগুলো নিয়েও তিনি লিখেছেন। বেশ সমাজ সচেতন ছিলেন বলতে হয়। আসলে এক কথায় বলতে গেলে মধুসূদন দত্ত প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাভাবনাকে মিলিয়ে বাংলা সাহিত্যকে আধুনিকতার পথে অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন। মহাকাব্য, সনেট, অমিত্রাক্ষর ছন্দ, সার্থক নাটক, ট্র্যাজেডি কমেডি দুই, প্রহসন, প্রায় সব ক্ষেত্রেই তিনি ছিলেন প্রথম। এবং সবচেয়ে প্রভাবশালীও। তার হাত ধরেই বাংলা সাহিত্যের একটা মোড় ঘুরে যায়, একটা নতুন যুগ শুরু হয় বলতে গেলে। যদিও
শেষ জীবনটা ওনার খুব কষ্টে কেটেছিল, অর্থকষ্ট, অসুস্থতা। হ্যাঁ, সেটা খুবই দুঃখজনক। 1873 সালের 29শে জুন কলকাতায় মারা যান। কিন্তু ওনার কাজগুলো তো রয়ে গেছে। আর ওই যে সমাধিলিপিতে লেখা লাইনটা, দাঁড়াও পথিক বর, ওটা পড়লে গায়ে কাঁটা দেয়। তার প্রতিভার স্বাক্ষর। তবে একটা জিনিস কি ভাবায় জানেন, যে মানুষটা একসময় ইংরেজি লিখে বিশ্বজোড়ার নাম করতে চেয়েছিলেন, হ্যাঁ, তিনিই শেষ পর্যন্ত বাংলা ভাষার ভাণ্ডারকে কি অবিশ্বাস্যভাবে ভরিয়ে দিয়ে গেলেন। বিশেষ করে ওই বঙ্গভাষা সনেটের আক্ষেপটা, হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন। পরধনলোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে। এই উপলব্ধিটা, এই ফিরে আসাটা, এটাই হয়তো তার সাহিত্য জীবনের সবচেয়ে বড় দিক, সবচেয়ে নাটকীয় মোড়। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি। শ্রোতারাও হয়তো ভাববেন এটা নিয়ে।